স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জান্নাত। এবার জানাবো খবরের বিস্তারিত। মে মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। আর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এপ্রিল মাসের শেষ সপ্তাহে। বৃহস্পতিবার রাত 12টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে শিক্ষার্থীদের সামনে এই ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। যে কোনো দলীয় চাপকে উপেক্ষা করে ঘোষিত তারিখের মধ্যেই তফসিল ঘোষণা ও নির্বাচন আয়োজন করতে প্রশাসনকে সচেষ্ট থাকার আহ্বান জানান শিক্ষার্থীরা। এর আগে গত শনিবার শিক্ষার্থীদের দাবির মুখে 6 ফেব্রুয়ারির মধ্যে জাকসু নির্বাচন ও তফসিল ঘোষণার তারিখ প্রকাশের আশ্বাস দেন উপাচার্য। আমরা জাকসু নির্বাচন মে মাসের তৃতীয় সপ্তাহ শেষ দিনের মধ্যে অর্থাৎ 21 তারিখের মধ্যেই অনুষ্ঠিত করব এবং নিয়ম অনুযায়ী 21 দিন পূর্বে তফসিল ঘোষণার যে বিষয়টি আছে সেটাও বিবেচনা আনা হবে। অর্থাৎ তামাক ব্যবসায়ী থেকে এমপি, মন্ত্রিত্ব পেয়ে মন্ত্রণালয়কে বানান টাকা কামানোর মেশিন। একসময় ঋণ খেলাপির দায়ে বাতিল হয়েছিল মনোনয়ন। এখন কয়েকশো বিঘা জমি ও কয়েক হাজার কোটি টাকার মালিক। লালমনিরহাট 2 আসন থেকে আওয়ামী লীগের টিকিটে টানা 3 বার নির্বাচিত সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। অভিযোগ আছে তিনি ঘুষের টাকা নিতেন বস্তায় ভরে। বর্তমানে প্রভাবশালী এই নেতা রয়েছে 5 দিনের রিমান্ডে। রাতের অনিলে আকাশে তারাদের ওই মিছিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে। নুরুজ্জামান আহমেদ 2014 বিতর্কিত নির্বাচনে বিনা ভোটে এমপি হন লালমনিরহাট 2 আসনের। 2015 সালে খাদ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে সমালোচনায় আসেন। সংসদে পরিচিতি পান কবিতা মন্ত্রী হিসাবে, হয়ে ওঠেন শেখ হাসিনার বিশ্বস্ত। চিরজনমের সাথী তোমারই খুঁজিছি দূর আকাশে, 2016 থেকে 2024 পর্যন্ত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে। অভিযোগ আছে ক্ষমতার কেন্দ্রে বসে অসহায় দুস্থ মানুষের নামে ক্যান্সার কিডনির ভুয়া রোগী দেখিয়ে বরাদ্দের নামে লুটে নেন 4,000 কোটি টাকা। 10.5 বছরে এলাকায় নেই দৃশ্যমান উন্নয়ন। যা আছে তাও নিজ গ্রামে। আছে সংখ্যালঘুদের জমি দখল করে তা সরকারের কাছে বিক্রি করা, সমাজ সেবায় কয়েক হাজার কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ। এভাবেই গড়েছেন অঢেল সম্পদ। আমার মা বেরোনষ্ট করছিল, মন্ত্রীর কাছে গেছিলাম, অনেক লোক চেক দিচ্ছে, বলছিলাম যে আমাদের সম্পদটা আপনাদের কাছে আছে। আমার মাকে 50,000 কিংবা 1 লাখ টাকার একটা চেক দেন, রংপুর মেডিকেলে চিকিৎসা করি, 10টা টাকাও দেন, একটা চেকও দেন। অন্যের নাম দিয়ে নিজেরা উঠিয়ে নিয়ে তারা এই টাকাগুলোকে তারা কোটিপতি হয়েছে। সবকিছু জোরের উপরে মনে করেন যে সে সবকিছু হ্যান্ডওভার করে নিছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অনুদান ও করোনাকালীন সমাজসেবা মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের নামে হয়েছে লুটপাট। এছাড়া টিআর কাবিখার অর্থ আত্মসাৎ, দরিদ্রদের জমি দখল করে মাছের প্রজেক্ট, রেলওয়ের জমিতে সুইমিং পুল, আইএসি পার্ক করার অভিযোগও আছে মন্ত্রীপুত্র রাকিবুজ্জামানের বিরুদ্ধে। বিভিন্ন নামে বেনামে একটা করে প্রজেক্টের সভাপতি বানিয়ে দিয়ে সমস্ত টাকা লোপাট করে নিয়ে গেছে। সমালোচনামূলক রিপোর্ট করতে গিয়ে আমি খুবই নির্যাতিত, নিপীড়িত, আমাকে কয়েকবার হত্যার চেষ্টা করা হয়। আমরা অতিষ্ঠ। আমরা এই নুরুজ্জামান আহমেদ সহ আদিতমারি ও কালীগঞ্জে যারা আওয়ামী লীগ করে শত শত কোটি টাকা দুর্নীতি করেছে, আমরা তাদের বিচার চাই। সবকিছু নিজস্ব বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করতেন নুরুজ্জামান, যার নেতৃত্বে ছিলেন এপিএস মিজান ও মন্ত্রীপুত্র। চালাতেন মাদকের সিন্ডিকেট। আজিতমারি কালীগঞ্জের যে মাদক চোরাবাড়ি বা মাদক কারবার আছে তার নিয়ন্ত্রক ছিল এবং হোতা ছিল। প্রতিবন্ধী কাট করবেন, সেখানেও দেখবেন যে সিন্ডিকেটের হাত, টাকা ছাড়া কাজ হয় না। আমরা বিভিন্ন সময় এই প্রতিবাদ জানালে আমাদেরকে নির্যাতন, হুমকির শিকার হইতে হইতো। এসব অনিয়মের মাধ্যমে নুরুজ্জামান এখন এলাকায় 400 বিঘা জমির মালিক। ঢাকার মিরপুরে 12 তলা ভবন, বসুন্ধরায় প্লট সহ আছে নামে বেনামে একাধিক ফ্ল্যাট। স্বজনদের নামে ব্যাংকে আছে কোটি কোটি টাকা। যদিও ভাইয়ের দাবি প্রোপাগান্ডার শিকার নুরুজ্জামান। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বা তাকে অপদস্থ করার জন্য পরিবারটাকে যে ইতিহাস ঐতিহ্য যা আছে, ভবিষ্যতের রাজনীতিকে স্তব্ধ করে দেওয়ার জন্যই মূলত
মানে অপপ্রচারটা করছে। এদিকে হলফনামায় সবকিছু কৌশলে এড়িয়ে গেছেন নুরুজ্জামান। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 3টি মামলা করেছে দুদক। ব্যক্তি একজনের বিরুদ্ধে বা দু একজনের পরিবারের বিরুদ্ধে যে মামলাটা দিয়েই এটা থেকে ক্ষান্ত হওয়া যাবে না, এখান থেকে পুরা সিন্ডিকেটটাকে ধরতে হবে এবং এই পুরো সিন্ডিকেটটা যদি দৃষ্টান্তমূলকভাবে শাস্তির আওতায় নিয়ে আসা যায় তাহলে কিন্তু আগামীতে আর এই ধরনের কাজ কেউ করতে পারবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে নুরুজ্জামানের দুর্নীতি অনিয়মের বিচারের দাবি এলাকাবাসীর। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, লালমনিরহাট। গাজীপুর শহর থেকে 13 কিলোমিটার দূরে মৌচাকের তেলির চালায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষে নান্দনিক বাগান বাড়ি তৈরি করেছিলেন শেখ রেহানা। প্রতি বছরই ওই বাংলোতে সপরিবারে শেখ হাসিনা ও শেখ রেহানা বেড়াতে যেতেন। সবশেষ গত বছরের এপ্রিলে সেখানে পিকনিকে যান দুই বোন। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষুব্ধ জনতা ভাঙচুর করে পুড়িয়ে দেয় বিলাসবহুল বাংলোটি। এই বাংলোতে একসময় ছিল চাকচিক্য, ছিল না কারোর প্রবেশাধিকার। সময়ের পরিবর্তনে বাংলোটিতে এখন প্রবেশ করতে পারে যে কেউ। পরিত্যক্ত বাংলো বাড়িটি এখন মাদকদ্রব্য ও নেশাখোরদের আখড়ায় পরিণত হয়েছে। হাসিনা যখন থেকে পালাইছে আর কি, পালার পর থেকে এখানে আসি, দোকানদারি করি, তারপরে এই যে বিভিন্ন লোক আসে, ঘুরে ফিরে যায়। ওপেন জায়গা তো, ছেলেপেলে খেলাধুলা করে। আমি মূলত ওই যে কেউ ক্রিকেট খেলে, কেউ ওই যে ফুটবল খেলে, একটু এগুলো দেখলে ভালো লাগে, তাই একটু দেখতে আসি আর কি। এদিকে গাজীপুর শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে কানাইয়া এলাকায় শেখ হাসিনার ভাগ্নি ও সদ্য পদত্যাগ করা ব্রিটিশ মন্ত্রী টিউলিপের নামে একটি বাগান বাড়ি করেন তার বাবা শফিক আহমেদ সিদ্দিক। প্রায় 35 বিঘা জমির উপর নির্মিত বাড়িটির নামকরণ করা হয়েছিল টিউলিপস টেরিটরি। স্থানীয়রা জানায় এখন উন্মুক্ত হয় সবাই প্রবেশ করতে পারছে বাগান বাড়িটিতে। এই জায়গায় সাধারণত যদি আমরা শুনতাম যে হয়তোবা যখন নেত্রী আসছে কিংবা হ্যার বোন আসছে তখন এই রাস্তা দেয়া সব গাড়ি ঘোড়া বন্ধ হয়ে থাকতো। মোটামুটি ভালোই, খারাপ তো না। ভেঙে গেছে, মানুষ ভেঙে ফেলে, তো আমরা দেখতে আসছি। গাজীপুরে 4টি রিসোর্ট ও বাগান বাড়ির সন্ধান মিলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার পরিবারের সদস্যদের। মহানগরীর বাঙ্গালগাছ এলাকায় 25 বিঘা ও ফাউকাল এলাকায় 23 বিঘা জমির উপর রয়েছে আরও 2টি বাগান বাড়ি। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। এক কর্মচারীকে বদলির প্রতিবাদে উত্তাল চুয়াডাঙ্গায় সরকারি চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি। বৃহস্পতিবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত আখ মারাই বন্ধ রেখে বিক্ষোভ করেন শ্রমিকরা। প্রতিষ্ঠানটির পার্বতীপুর বন্ডেড ওয়্যারহাউসের ইনচার্জ এবং কেরুজ শ্রমিক ইউনিয়ন নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী শৌমিক হাসান রূপমকে পঞ্চগড় সুগার মিলে বদলির আদেশ দেওয়া হয়। এই আদেশ প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ শুরু করেন শ্রমিকদের একাংশ। মিলের প্রধান ফটকের সামনে বেশ কয়েকটি টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন। অবরুদ্ধ করা হয় চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বি হাসানকে। রাত 11টার দিকে সেনাবাহিনীর সদস্যরা তাকে মুক্ত করেন। বদলির আদেশ প্রত্যাহার না করলে রবিবার থেকে আবারও কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। এদিকে মিলের 2 কর্মকর্তাকে হেনস্থার অভিযোগ তুলেছেন ব্যবস্থাপনা পরিচালক। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় ভূমধ্য সাগরে নৌকাডুবিতে প্রাণ গেছে গোপালগঞ্জের মুকসুদপুরের 3 যুবকের। সন্ধান মিলছে না একই জেলার সাইফুল ব্যাপারীরও। স্বজনদের হারিয়ে নির্বাক স্বজনেরা। দাবি জানিয়েছেন মরদেহ দেশে আনার পাশাপাশি দালাল চক্রের বিচার নিশ্চিতের। পরিবারের অসচ্ছলতা কাটাতে স্বপ্নের দেশ ইতালিতে পাড়ি জমাতে চেয়েছিলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামের আরাফসান ইসলাম আশিক। শুরুতে দালালকে দেন 18 লাখ টাকা। লিবিয়ায় পৌঁছালে নানা অজুহাতে নেওয়া হয় আরও 8 লাখ টাকা। কথা ছিল সেখান থেকে পৌঁছে দেওয়া হবে স্বপ্নের দেশ ইতালিতে। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারান আশিক। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আমার স্বামীরে আটকাই রেখে গোপনে গোপনে ফোন দিয়া টাকা দিবা নাই মাইর হালাবো। স্বামীর তোলা সন্তান গোপনের দিক চাইয়া সুদি কইরা টাকা আইনা ভাইগুলো তোরাতে আর কত হবে না ভাই, আপনার মাঝে কত হবে না, আমার গেম করে নিয়ে যাবে। গেম করে নেওয়ার পরে ভাই আর খোঁজ নাই। একই গ্রামের আব্দুস সাত্তার খন্দকার ও মোল্লাদি গ্রামের রফিকুল শেখের পরিবারের অবস্থাও একই। স্বামী, বাবা আর ভাইকে হারিয়ে পরিবারে এখন শোকের মাতম। আমার বোনের ফোন দিয়ে কইছে আমার ভাই খাইতে পায় না, আর এই 500 টাকা দিয়ে খাবার কিনে দিবে। গোলাদারে মারফত দিয়েছিলাম,
17 লাখ টাকা কন্ট্রাক্টে মানসিক নির্যাতন করিয়ে আর মনে করেন যে এই অবস্থা করছে। একই ঘটনায় সাইফুল ব্যাপারী নামে আরেক যুবকের খোঁজ পাচ্ছে না পরিবার। অধিকাংশ দালালের মধ্যে আমার কাছে 100 ঘর থাকে 95 ঘরে ফিরে দেওয়ার চেষ্টা করতেছে যাইতে আছে। কেউ এরকম ভাবে অবৈধ পথে কেউ যেন এই ছলনায় না পড়ে, আমি এই মেসেজটা সবাই রেখে দিতে চাই যেন এই কাজটা কেউ না। অবশ্য সর্বশক্তি প্রয়োগ করে দালালদের দমনের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আইনি ব্যবস্থা এখন পর্যন্ত ওরকম কোনো নির্দেশনা পাইনি, মানে দালালদের দমন করার নিয়ম সবসময়ই। এই ঘটনার কারণে আইটা আমরা জোর দিয়ে চেষ্টা করব। প্রতিনিয়তই দালালের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছে এ অঞ্চলের লোকজন, তারপরও থেমে নেই প্রতারক চক্র। ডিবিসি নিউজ ডেস্ক। শিম চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন মানিকগঞ্জের জান্না গ্রামের চাষিরা। এ কারণে এই গ্রামের 1000 কৃষক শিম চাষের সাথে জড়িত। ভালো ফলন ও ন্যায্য দাম পাওয়ায় এবছর লাভবান হচ্ছেন তারা। চলতি মৌসুমে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জান্না গ্রামের অন্তত 1000 চাষি শিমের আবাদ করেছেন। লাভজনক হওয়ায় প্রতি বছরই এই গ্রামে বাড়ছে শিমের আবাদ। সার, বীজ, কীটনাশক সব খরচ মিলিয়ে বিঘা প্রতি শিম চাষে খরচ হয় 40 থেকে 50,000 টাকা। সেই শিম বিক্রি হয় 1 থেকে 1.5 লাখ টাকার মতো। মোটামুটি 50,000 টাকা এক বিঘায় খরচ হয়, আর মোটামুটি সর্বমোট এই বিঘায় লাখারি টাকা বিক্রি করা যায়। বিঘা প্রতি 40-50 মতো খরচ গেছে, প্রায় 8 লাখ টাকার মতো বিক্রি করছি। স্থানীয় আড়তে বিক্রি হওয়া এসব শিম চলে যায় রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে। মৌসুমের শুরুতে শিমের দাম 180 থেকে 200 টাকা কেজি থাকলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকায়। বেচাকিনি করি আড়তে, নাহারগানি আড়তে আছে, আড়তে নিয়ে বিক্রি করি। এতে বহু জায়গায় ঢাকায়, তারপরে বহু জায়গায় 80-200 টাকা কেজি এরকম বিক্রি করছি অগ্রহণ কাতি মাসে। আর এখন বর্তমান তো বাজার নাই, এখন 10 টাকা, 11 টাকা, 12 টাকা, এবারে যে আমার লাভ হয়েছে। কৃষি বিভাগের পরামর্শ মতো পরিচর্যার মাধ্যমে জান্না গ্রামে শিম চাষিরা ভালো ফলন পাওয়ায় অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। কৃষি বিভাগের পরামর্শ এবং উত্তম পরিচর্যাগত কারণে তারা এবার বেশ ভালো ফলন পেয়েছে এবং এই ভালো ফলন পাওয়ার মাধ্যমে তারা যেমন তাদের ভাগ্যকে বদল করতে পেরেছে, সেই সাথে তাদের আর্থসামাজিক উন্নয়নও ঘটেছে। শুধু সাটুরিয়া নয়, মানিকগঞ্জ জেলার অন্যান্য সকল উপজেলাতে এবছর সিম সহ অন্যান্য রবি সবজির ফলন এবং উৎপাদন বেশ ভালো। চলতি মৌসুমে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় 724 হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। মায়ের ভাষার মর্যাদা রক্ষার আন্দোলনে তখন উত্তাল রাজধানী ঢাকা। তার ঢেউ লেগেছে দেশের নানা জায়গায়। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে রাজধানীর আন্দোলনকারীদের হত্যার প্রতিবাদে খুলনায় মিছিল করেন শিক্ষার্থীরা। সেই মিছিলের আয়োজন আজও স্মৃতির পাতায় উজ্জ্বল বেগম মাজেদা আলীর। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মায়ের ভাষা বাংলা রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাজধানীতে বের করা হয় মিছিল। সেই মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ। রাজপথে ঝরে রক্ত, তাজা প্রাণ। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এই খবর দেরিতে পৌঁছায় খুলনায়। তবে খবর পৌঁছানোর পরপরই ছাত্রীদের সংগঠিত করে হত্যার প্রতিবাদ ও দাবি আদায়ে মিছিলের আয়োজন করেন বেগম মাজেদা আলী। আমাদের মিছিলটা হয়েছিল পিটিআই মোড় থেকে সোজা একদম একেবারে এই বাংলাদেশ ব্যাংকের এই মোড় পর্যন্ত। এত লম্বা হয়েছিল, তখন মিছিল হতো দুজন করে। পুলিশ দেখলাম ওই যশোর রোডে আসার পরে মাঝে মাঝে ওই স্লোগানগুলো দেওয়া হচ্ছিল, আর মাঝে মাঝে ওই যে গরানের কাঠির সঙ্গে যে পোস্টার, সেটা নিয়ে আমরা অনেক প্রতিবন্ধকতা পেরিয়েই প্রতিবাদ মিছিলের আয়োজন করতে হয়। গেট দিয়ে বেরোনো তো খুব মুশকিল, পিছনে ময়লা নেওয়ার একটা পথ ছিল, সেই পথ দিয়ে আমাদের মেয়েরা ওই পোস্টার ব্যানার নিয়ে বেরোয়েছে, হোস্টেলের মেয়েরা। 1952 সালের মাতৃভাষার সংগ্রাম, তারপর অনেক সময় পেরিয়ে আসে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। সেই যুদ্ধেও নানাভাবে ভূমিকা রাখেন মাজেদা বেগম। দেশ স্বাধীনের পর নারী মুক্তিসহ নানা সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখেন তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।